আগামী দিনের জন্য যদি প্রস্তুত না করে, তাহলে কে আসবে আমার কাছে এই সুযোগের অফার নিয়ে? আমরা এখানে অনেকগুলো কথা বলেছি, আমার আগামী দিনের জন্য আমাকে গড়ে উঠতে হবে, আগামী দিনের জন্য এই করতে হবে সেটা। আমরা কিন্তু স্পেসিফিকলি এখনো কিন্তু কিছুই বলি। একটা স্পেসিফিক সেক্টরের কথা কি আপনারা বলেছেন যে স্যার জেলা প্রশাসক হিসেবে আপনি কক্সবাজার জেলায় পার্টিকুলার একটা সেক্টরে আমাদের স্কিল বাড়িয়ে দেন, এই ধরনের কোনো প্রপোজাল কিন্তু আমি এখনো পাই। আশা করি আপনারা আগামী দিনে এই প্রপোজালগুলো নিয়ে আসবেন। আগামী দিন দেখতে গেলে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এনভিশনিং ক্যাপাসিটি, ফিউচার দেখতে পাওয়ার ক্যাপাসিটি। কালকে কেমন হবে, পরশু কেমন হবে, তারপরে দিনটা কেমন হবে, এটা দেখতে পাওয়ার ক্যাপাসিটি আপনার থাকতে হবে। এখন আপনি কালকে কেমন হবে, আপনি তো জ্যোতিষের কাছে যাবেন, আপনি যাবেন স্টাডি করবেন। কোথায় স্টাডি করবেন? ইন্টারন্যাশনাল জব রিপোর্ট, ইয়ুথ রিপোর্ট, ইন্টারন্যাশনাল যেগুলো বের হয় সেগুলো পড়ে দেখেন। এখন তো আপনার মোবাইলে সহজেই ডাউনলোড করা যায়। আপনি যদি দেখেন যে কোন দেশ থেকে কোন দেশে মানুষ যাচ্ছে, কেন যাচ্ছে, প্যাটার্নটা কি, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা একসময় 80 দশক 90 দশকের দিকে শুনেছি যে বাংলাদেশ থেকে ব্রেইন ট্রেন হয়েছে, তাই না? ব্রেইন ট্রেন কথার নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশের মেধাবীরা পশ্চিমা দেশগুলোতে চলে গেছে। কেন? ওই সময় সুযোগ ওই দেশগুলোতে তৈরি হয়েছে। আপনারা জানেন এই পৃথিবীতে এখন নতুন এক ধরনের মাইগ্রেশন চলছে। এই মাইগ্রেশনের নাম হচ্ছে এআই ড্রিভেন মাইগ্রেশন। যেই সকল দেশ এআই প্রশিক্ষণ দিচ্ছে, তারা প্রশিক্ষণ নিয়ে যেই সকল দেশ এআই ব্যবহার করছে, অ্যাপ্লাইড কাজগুলো করছে, ওখানে চলে যাচ্ছে। মধ্য এশিয়ার দেশগুলো থেকে মধ্য কিংবা পশ্চিম ইউরোপের দেশগুলোতে, উত্তর আমেরিকায় এবং অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে খুব দ্রুত মানুষজন আসলে শিফট করছে। দক্ষিণ আমেরিকা থেকে প্রচুর যুব সমাজ শিফট করছে উত্তর আমেরিকায় এবং আসলে ইউরোপের দিকে। কি কারণে মুভ করছেন তারা? কেন তারা অ্যাক্সেস গুলো পাচ্ছেন, কেন তারা স্কিল ভিসা গুলো তারা পাচ্ছেন? হিসেব করলে দেখবেন তারা তাদের যুব সমাজের যে যুবককালের একটা বড় প্রশিক্ষণ, বড় সময়টা তারা এই নাস্তাগুলো একটু করে বুঝতে হবে আগামী দিন কেমন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে 2-1 বছর পর পর একটা করে রিপোর্ট বের করে। রিপোর্টের নামই হচ্ছে ফিউচার অফ জবস রিপোর্ট, ফিউচার অফ জব, জবের ফিউচার। এবং 2025 সালে জানুয়ারিতে শেষ দিকে যে রিপোর্টটি বেরিয়েছে, আজকে থেকে 8 মাস আগে, এই রিপোর্টটি কিন্তু 2025 কে কথা বলে না। এই রিপোর্টটিতে বলা আছে 2030 সালে জব কেমন হবে। আগামী 5 বছর পরে পৃথিবীর কোন প্রান্তে কোন ধরনের জবের কনসেন্ট্রেশন হবে, কোন ধরনের জবের ডিমান্ড বাড়বে। ঠিক আছে? এখন আপনাকে যদি বলি, আমাদের এখনকার যুব সমাজকে যদি বলি যে আপনারা যদি চাকরি করতে চান, কিসের চাকরি করবেন? অনেকে বলে স্যার ব্যাংকে চাকরি করবো, টেলিকমিউনিকেশন চাকরি করবো, কাস্টমার কেয়ারে চাকরি করবো, সেলসে চাকরি করবো, তাই না? এই ধরনের জবগুলোর কথা বলে। ফাইন, দেয়ার ইজ নাথিং রং ইন ইট। বাট আপনি রিপোর্টটা পড়লে তারপরে আমি নিশ্চিত আপনি দ্বিতীয়বার চিন্তা করবেন যে আপনার এম লাইফটা বা আপনার জব সম্পর্কে আপনার যে অ্যাসপিরেশনটা চেঞ্জ করবে। জবের মধ্যে স্পষ্ট বলা যাবে যে আগামী দিনে ডাক বিভাগ মেইল, মানে মেইলকে তার কি মেইল পোস্ট আছে, মেইল বা ইমেল না, চিঠি পত্র, কুরিয়ার, এগুলো কমে যাবে। তো যারা এই সেক্টরে চিন্তা করছেন, স্পষ্টতই তারা বলছে সারা পৃথিবীতে এই জবগুলোর ডিমান্ড কমছে এবং খুব ড্রাস্টিক্যালি কমছে। ব্যাংকের টেলার,
টেলার মানে হচ্ছে যারা ব্যাংকে টাকা কাউন্টার থেকে দেন, এই জবগুলো থাকবে না। থাকবে না কারণ আপনি নিজে হিসাব করে দেখেন তো গত মাসে আপনি কত টাকা খরচ করেছেন আর তার মধ্যে কত টাকা আপনি ব্যাংকে যেয়ে তুলেছেন, কত টাকা আপনি ডিজিটাল কারেন্সি সফট কারেন্সি আপনি পে করেছেন। বাজারে গিয়ে আলু পটল কিনেও তো আপনি এখন বিকাশে পেমেন্ট করতে চাইছেন। তাহলে আগামী দিনের কারেন্সি তো চেঞ্জ হয়ে যাবে। কারেন্সি চেঞ্জ হয়ে গেলে ব্যাংকিং সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, ব্যাংকিং সার্ভিসেস চেঞ্জ হয়ে যাবে। তখন হয়তো একটা ব্যাংক, একজন ম্যানেজার, তিনি টেলার, তিনি সার্ভিস ডেলিভারি, তিনি কাস্টমার কেয়ার, সব একজন বা দুজন লোক দিয়ে আসলে চলবে। ঠিক আছে? ইভেনচুয়ালি যারা ব্যাংকে চাকরির কথা ভাবছেন, এই রিপোর্ট করার পরে তার হয়তো দ্বিতীয়বার চিন্তা করতে শুরু করবে। আমি প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি। অনেকে আছেন যে টিকিট কাউন্টারে কাজ করেন, আমাদের অনেকেই বাসের কাউন্টারে, রেলের কাউন্টারে, মেট্রো রেলের কাউন্টারে, চিড়িয়াখানায়, তারপরে আপনার নানা ধরনের যে হসপিটালের টিকিট, নানা জায়গায় আসলে টিকিট লাগে। এই টিকিটিং জবগুলো তার থাকছে। এখন মানুষ তো টিকিট কিনছে অনলাইন, তাই না? এই যে সামনে থেকে আপনার ঢাকায় যে আমাদের জাতীয় চিড়িয়াখানা যেটা আছে, ঠিক আছে, চিড়িয়াখানার টিকিট আপনি অনলাইনে কাটতে পারবেন। কক্সবাজার থেকে আপনি ঢাকা যাবেন যেদিন, তার 3-4 দিন 5 দিন আগে আপনি চিন্তা করলেন যে ঠিক আছে এবার ঢাকা যেয়ে যদি আমি চিড়িয়াখানায় নিয়ে যাবো আমার ছোট বোনকে বা আমার বাচ্চাকে, আপনি আগে থেকে বাসের টিকিট অনলাইনে কাটবেন, চিড়িয়াখানার টিকিট অনলাইনে কাটবেন, কেটে দিয়ে সুন্দর 5 দিন পরের টিকিট কেটে সুন্দর ঢুকে পড়বেন। ওই কাউন্টারে তো আর টিকিট করার কোনো প্রয়োজন হচ্ছে না। এবং ওই চিড়িয়াখানার কাউন্টারেই দেখবেন ওখানে একটা কিওস্কের মতন বসায় দিয়েছে, আপনি বাটন প্রেস করলে সুন্দর টিকিট বেরোয়, আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সোয়াইপ করে আপনি টিকিট কিনতে পারবেন। তো জবের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা এই ধরনের জবের কথা চিন্তা করছেন, অনেকেই হয়তো চিন্তা করছেন যে সামনে আমি হয়তো টিচার হব। এখন তো ধরেন যে খুবই একটা আলোচনা আমাদের ইউরোপিয়ান দেশগুলোতে চলছে যে মানে হিউম্যান টিচারের থেকে রোবট টিচার বেশি ভালো কিনা। ঠিক আছে? হিউম্যান টিচার, আমাদের এখানে শিক্ষকদের মজা আছেন, ঠিক আছে, টিচাররা হয়তো অন্যভাবে নিয়ে নেয়, বাট এটা বাস্তবতা, এই কথাগুলো বারবার আসছে। ইউরোপিয়ান পার্লামেন্টে এই জিনিসগুলো আলোচনা হয়েছে, প্রস্তাব উঠেছে যে আমরা কি আসলে হিউম্যান টিচারের বদলে আমরা এআই ড্রিভেন রোবোটিক টিচার আমরা নিয়ে আসবো কিনা। কারণ কি, একজন রোবোটিক টিচার তাকে যদি আপনি দিনে 7টাও ক্লাস দেন, তিনি টায়ার্ড হবেন। এবং প্রথম ক্লাসটা যেরকম এনার্জি দিয়ে নেবেন, লাস্টের ক্লাসটা ওইরকম এনার্জি দিয়ে নেবেন। সুদীর্ঘ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের প্রতিটি মুক্তি সংগ্রামে আত্মদানকারী এবং বিশেষ করে আমাদের 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের সকল জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, বীর, আহত এবং সকল জুলাই যোদ্ধা, ছাত্র, শ্রমিক জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই জুলাই গণঅভ্যুত্থান একটা নতুন যুগের সূচনা করেছে, সম্ভাবনার সূচনা করেছে, যেটি কিনা খুব স্পষ্টতই আমাদের নির্দেশনা দেয় বা নির্দেশক, সেটি হচ্ছে যে আগামী দিন যুব সমাজ, যুব সমাজটার প্রত্যাশা অনুভব করে জাতির জন্য একটি আন্দোলন করে যে নতুন সময়, নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছে। আমরা অনেকগুলো কথা শুনেছি স্থানীয় পর্যায়ে। আমি এখানকার স্থানীয় কিছু সমস্যার কথা আমরা শুনতে পেয়েছি। আমরা জানি যে আমাদের বাংলাদেশের যুব সমাজের পরিমাণ হচ্ছে 33%, প্রায় 3 ভাগের 1 ভাগ। গ্লোবালি আপনি যদি দেখেন, সারা পৃথিবীতে যুব সমাজের মানে সাইজ হবে 1.2 বিলিয়ন। 8 বিলিয়ন মানুষ আছে, তার মধ্যে 1.2 বিলিয়ন হিসেব করলে আপনার 16.5% দেখতে পাবেন। তার মানে সারা পৃথিবীতে যে যুব সমাজের যে সংখ্যা, তার ডাবল হচ্ছে আমাদের যুব সমাজ।
এর মানে কি? এইটা আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি কাজে লাগবে? আমার যুব বেশি আছে তো যুব সমাজ বেশি থাকলে একটি সম্ভাবনার কথা আমরা বলি, কি সম্ভাবনা সেটি? এই সম্ভাবনাগুলো একটু যদি আমরা খোলা মনে চিন্তা করি তাহলে বুঝতে পারি। 2010-11 দিকে অস্ট্রেলিয়া একটা স্টাডি করলো যে আগামী দিনে তাদের কোন দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন সহযোগী সম্পর্ক প্রসার ঘটাতে হবে কোন দেশের সাথে। তাদের সামনে অনেকগুলো দেশের মধ্যে দুটি দেশ নিয়ে তারা খুব বিশেষ এর মধ্যে পড়ে যে আসলে তারা চায়নাকে বেশি প্রেফারেন্স দিবে নাকি ইন্ডিয়াকে বেশি প্রেফারেন্স। তো একটা রিপোর্ট সেই সময় হয়েছিল, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট করলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন যে তারা ইন্ডিয়ার দিকে সাথে এক ধরনের কোলাবোরেশন তারা এক্সপ্যান্ড করবে। কি কারণ সেটা রিপোর্টে স্পষ্টতই লেখা ছিল যে ইন্ডিয়া কম্পারেটিভলি চায়না থেকে জাতি হিসেবে ইয়াং। জাতি হিসেবে ইয়াং মানে হচ্ছে ইন্ডিয়ার ইয়ুথ পপুলেশন চায়না থেকে বেশি। এই একটা ফ্যাক্টর অস্ট্রেলিয়াকে ডিসিশন নিতে হেল্প করেছে। এখন আপনি চিন্তা করে দেখেন, তার থেকেও আমাদেরটা বেশি। তাহলে আমাদের কাছে সুশীল সমাজের সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমরা জানি যে আজকে 12 আগস্ট আমরা সারা দেশে জাতীয় যুব দিবস, আন্তর্জাতিক যুব দিবসের পাশাপাশি উদযাপিত হচ্ছে মহা আনন্দের সাথে, জাঁকজমকপূর্ণভাবে এবং আনন্দমুক্ত পরিবেশে। তো আমরা কক্সবাজার জেলায়ও এটা পালন করছি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা এবং ওনার উদ্যোগে। তো এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি। এটা হচ্ছে এই দিবসের প্রতিপাদ্য। আমরা কেন যুব দিবসটা পালন করি, এখানে বিরাট কথা আছে। আমরা যুব দিবস কিন্তু 1 নভেম্বর পালন করতাম, এখন 12 আগস্ট কেন আসলো একটা প্রশ্ন থেকে যায়। এটা আমি একটু উত্তর দিচ্ছি। এর আগে আমি একটু বলতে চাচ্ছি যুব দিবসের অবজেক্টিভটা কি। যে সমস্ত প্রশিক্ষিত যুব এবং যুব সংগঠক কর্মসংস্থানের ও যুব সংগঠন পরিচালনার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন, তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিনে জাতীয় যুব দিবস আর জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নের মূল স্রোত দ্বারায় জাতির চালিকা শক্তি, প্রাণপ্রবাহ, তারুণ্যের শক্তিকে সম্পৃক্ত করতে উৎসাহিত করে এই দিবসের মূল লক্ষ্য। যুবরাই উন্নয়ন উৎপাদনের প্রধান হাতিয়ার আমরা জানি। তো এই লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর সারা দেশে 2,71,719 জনকে বিভিন্ন কারিগরি আইসিটি কৃষি বিষয়ক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ঋণ দিয়েছে 4,985 জনকে, টোটাল 48,26,14,000 টাকা। কিন্তু যুব উন্নয়ন দপ্তর কক্সবাজারও আমরা এই সারা জেলায় আজকের দিনে 63 জনকে 73,30,000 টাকা যুব ঋণের চেক বিতরণ করছি। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের এই সদর উপজেলার 5 জনকে, টোটাল 8 জন আছে, এর মধ্যে 5 জনকে 7,50,000 টাকা তার মধ্যে বিতরণ করা হবে ঋণের চেক। আপনারা জানেন যে যুবদের জন্য আমাদের অনেক কিছু করার আছে। আমরা যুবদের উদ্যোক্তা তৈরি করি, যুব সংগঠনগুলোকে নিবন্ধন দেই, যারা আর্থসামাজিক উন্নয়নে ভালো কাজ করে যুব কল্যাণ তহবিল থেকে তাদেরকে অনুদান দিয়ে আমরা উন্নয়ন প্রক্রিয়ায় তাদেরকে উৎসাহিত করি। আর আমাদের একটা প্রজেক্ট আছে 48 জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসৃষ্ট শীর্ষক একটা প্রকল্প আছে। এটা 2টা ব্যাচ সম্পন্ন হয়েছে, প্রতি ব্যাচে 25 জন করে 50 জন। প্রথম এবং দ্বিতীয় ব্যাচ সম্পন্ন হয়েছে, তৃতীয় ব্যাচ চলমান আছে। এই চলমান অবস্থায় একটা ছেলে
$4,000 ইনকাম করেছে। আর আইজেক প্রকল্পের আওতায় আইজেক প্রকল্প হচ্ছে লিভিং অন বাহাইন্ড ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস ফর দ্য উইমেন ইন ইউথ ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট শীর্ষক একটা প্রকল্প আছে। এটার লক্ষ্য হচ্ছে 2 বছর মেয়াদের মধ্যে আমরা 24,000-কে প্রশিক্ষণ দিব দক্ষতা বৃদ্ধিমূলক ইন লাইন উইথ এনএসডি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এবং বিএনপিএফ এর আলোকে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এই ট্রেনিংগুলো হচ্ছে সিএস আমরা বলি কম্পিটেন্সি বেসড ট্রেনিং। এর মাধ্যমে আমরা ট্রেনিং দিয়ে ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করি। গত অর্থ বছরে আমরা 1200 জনকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দিয়েছি এবং 3,697 জনকে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি। তো আমি এত কিছু বলতে চাই না, আমি বলতে চাই যে আমরা সুশৃঙ্খলভাবে থাকবো এবং যুব নৈতন্ত্র যে সমস্ত ট্রেনিং গুলো দেয় এগুলো নিয়ে যেন আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, স্বনির্ভর হইতে পারি, আত্মকর্মী এবং উদ্যোক্তা হইতে পারি সেই চেষ্টা করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং বিভিন্ন তারুণ্য ও বিভিন্ন সময় সকলকে স্বাগত পরামর্শ হয়েছে এখন করছি। আমরা জানি যে যুব দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিক দিবস নয়, এই দিবসটি আমাদের তরুণ প্রজন্মের সম্ভাবনা, তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে তোলার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তো আজকে আলোচনা করার শুরুতে আমি ওয়াইটিসি কোঅর্ডিনেটরকে বক্তব্য জানাচ্ছি।